10 দিন পর যার বিয়ে, তার কাছ থেকে কি আশা করছো তুমি? শান্ত গলায় প্রশ্ন করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাত্রি। আদি স্মিত হেসে বলল, যদি বলি আজ তো তাকে আশা করি। স্বর্ণালীর সুইসাইডের পর হয়তো তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, নয়তো এমন উদ্ভট কথা তুমি মুখেও আনতে না। আমার বিয়ে নিয়ে যখন প্রথম কথা শুরু হয়, তখন তুমি একটা কথাও বলনি। আজ এতগুলো মাস তুমি আমার কাছে যা নয় তাই ব্যবহার করছো, যেন আমি তোমার থেকে দূরে সরে যাই। আমার রাজ্যের নোংরা কথা শোনাতে একটুও বাকি রাখোনি। ভেবেছো আত্মসম্মানের ভয়ে হয়তো তোমাকে আমি ইগনোর করব, কিন্তু আমি সেসব কিছু করিনি বলে তুমি অন্য মেয়েদের সাথে ফুর্তি করা শুরু করলে। ভাবলে এতে হয়তো আমি রেগে গিয়ে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব। আমি সেসবেও কিছু করিনি, কিন্তু একের পর এক আঘাতে আমার ভেতরে পুরে কয়লা হয়ে গেছে। তাই মুখের কথাই বলেছি সম্পর্ক শেষ, কিন্তু আদৌ কি আমি শেষ করেছিলাম? শেষ প্রশ্ন রাত্রি অসম্ভব উত্তেজিত হয়ে পড়ল। এতগুলো কথা বলে সামান্য যেন হাঁপাচ্ছেও। সবই লক্ষ্য করল আদি, কিন্তু রাত্রির উত্তেজনার বিপরীতে শান্ত থেকে মন্তব্য করল, ইদানিং অনেক কথা শিখে গেছো। কত কথা আজকাল বলতে পারো। অহেতুক হাসার চেষ্টার কথাগুলো বলে রাত্রির মুখপানে চেয়ে রইল আদি। তার বুকের ভিতর এখন কষ্ট টকবগিয়ে উঠছে, কিন্তু তা চেপে রাখতে হচ্ছে খুব কষ্টে। আমি অবাস্তব কোনো কথা নিশ্চয় বলছি না। বলো আমায় যে এগুলো মিথ্যে। রাত্রি কৈফতের ভঙ্গিতে জানতে চাইল। এদিকে মাথা নামিয়ে আদি বলল, পুরাতন বিষয় এখন নাইবা টানলে। আমি তো তোমায় সরি বলতে এসেছি রাত্রি। সরি? তুমি তাহলে সরি বলতেও শিখেছো? আর এতদিনে তোমার মনে হয়েছে যে আমাকে সরি বলা উচিত? চোখ তুলে আদি বলল, রাত্রি, তুমি কিন্তু আমার মতো বিহেভ করছো। আমি বদলে গিয়েছি রাত্রি, প্লিজ ট্রাস্ট মি। বলেই দুকদম এগিয়ে এলো আদি। আর তখনই নিচ থেকে ডাকাডাকি শুনতে পেল তারা। কেউ অনবরত রাত্রিকে ডাকছে, কিন্তু সেসব তোয়াক্কা না করে রাত্রি জবাব দিল, মৃত্যু, আমি তোমায় বিশ্বাস করব, কিন্তু কখনো ক্ষমা করব না। বলেই রাত্রি নিচে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু আদি রাত্রির দুই বাহু শক্ত করে চেপে ধরল। নিজের কাছে এনে জিজ্ঞাসা করল, এত অভিমান কেন আমার প্রতি? রাত্রি শক্ত চোয়ালে বলে উঠল, অভিমান নয়, আমি তোমায় ঘৃণা করি আদি। আদি শব্দ করে হেসে উঠল, তাই? আমি জানি তুমি আমায় ঘৃণা করো, কিন্তু যাকে ঘৃণা করো তার ডাকে এমন অন্ধ হয়ে ছুটে কেন আসো? রাত্রি কোনো উত্তর দিল না। আদি আবার বলল, ঘৃণা করো আর অভিমান করো, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার চাওয়া অপূর্ণ রেখে তুমি বিয়ের পিঁড়িতে বসবে, এটা কি আমায় মানতে বলছো? আদির হাতের আঙুল শক্ত হয়ে উঠছে আর বাহু ব্যথায় রাত্রির চোখে পানি জমছে। সেসব পাত্তা না দিয়ে রাত্রি বলল, তোমার অবাস্তব চাওয়া মানতে আমি বাধ্য নই। আমায় যেতে দাও, সবাই খোঁজাখুঁজি করছে। তাছাড়া এই অবস্থায় দেখলে। রাত্রির মুখ থেকে কথা ছিনিয়ে নিয়ে আদি বলল, কি ভাববে আমরা দুজনে পিরিতি করে মরছি? ছি, এমন জঘন্য কথা বলতে তোমার মুখে বাঁধে না? আমার বুকে যে ব্যথা হয় সে খবর রাখো তুমি। আমি পাগল হয়ে যাচ্ছি। আগেই ভালো ছিলাম, কোনো কিছু নিয়ে মাথা ঘামাতাম না, কিন্তু রাত্রি এখন আমার এমন কেন লাগে? আমার মনে হয় সমস্ত পৃথিবীতে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, আর সে আগুনে আমি দিবারাত্রি জ্বলে পুড়ে মরছি। তোমার জ্বর, তুমি ডক্টরের কাছে যাও। আর এখন আমায় যেতে দাও। লিভ মি। হুম, ছেড়ে দিব, কিন্তু বলো আমার পাওনা আমায় বুঝিয়ে দিবে? তোমার মাথা ঠিক নেই আদি, তুমি পাগল হয়ে গেছো। রাত্রি উত্তেজিত হয়ে বললেও আদি শান্ত গলায় বলল, আমি শুরু থেকেই পাগল ছিলাম। এখন হয় তুমি আমার পাওনা বুঝিয়ে দিবে, নয়তো তুমি নিচে গেলে আমি সবার সামনে থেকে তোমায় তুলে নিয়ে যাব। এটা করলে অবশ্য তেমন কিছু হবে না, কিন্তু তুলে নিয়ে যাওয়ার আগে তোমায় জড়িয়ে ধরে চিৎকার করে বলবো আমি তোমায় ভালোবাসি। আদির মুখে এমন ভয়ঙ্কর কথা শুনে রাত্রির চোখ বড় বড় হয়ে গেল। এ কি বলছে আদি? তুমি এসব কি বলছো আদি? তোমার সাথে এমন কোনো সম্পর্ক আমার কখনোই ছিল না। তাহলে কেন আমার সর্বনাশ করতে চাইছো? এমনটা করলে আমি যে। মুখ দেখাতে পারবে না, তাই তো? আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তুমি আমার পাওনা শোধ না করলে আমি এসবই করব। বিয়ের এখনও 10 দিন বাকি, কিন্তু আমি তোমাকে ভাবার জন্য 2 দিন সময় দিলাম। পরশু রাত 12টার আগে আমাকে জানিয়ে দিও, নয়তো বাড়ি ভর্তি লোকের সামনে আমার প্রেম রূপ দেখার জন্য তৈরি থেকো।
রাত্রি স্তব্ধ হয়ে গেল আদির সমস্ত কথা শুনে। আদির এ কোন রূপ দেখছে রাত্রি? এমন আদের সাথে তো তার পরিচয় ছিল না, তাহলে এসব কি হচ্ছে? আদি? রাত্রি কাঁপা গলায় আদিকে কিছু বলতে চাইল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে আদি বলল, নিচে যাও, সবাই ডাকছে। যা হওয়ার তা পরশু রাত থেকেই হবে। আমাকে তো তুমি চেনো না? কেমন ঘোর লাগা কণ্ঠে আদি প্রশ্ন করে রাত্রির দিকে তাকিয়ে রইল। রাত্রিও নিষ্পলক চোখে তাকে দেখতে লাগলো। কিছুকাল নিঃশব্দে পেরিয়ে গেল, কিন্তু আবারও রাত্রিকে ডাকাডাকি করছে কেউ। তাই রাত্রি নিজেকে সামলে নিচে চলে এলো। রাত্রি, কখন থেকে ডাকছি আমি? ময়না বেগম প্রশ্ন করলেও রাত্রি কোনো জবাব দিল না। ফলে তিনি আবার জিজ্ঞাসা করলেন, সবাই বসে আছে, তুমি কি যাবে না? হুম। তাহলে এসো। আমার একটু কাজ আছে, ওয়াশরুমে যাব। এরপর? ঠিক আছে, শীঘ্রই এসো। রাত্রি ধীর পায়ে রুমে চলে এলো। রুমের দরজায় অভিকে দেখতে পেয়ে বলল, অভি, সবাইকে বলে দিস আমি আজকে শপিংয়ে যাব না। কেন আপু? অভি অবাক হলো, একটু যেন মন খারাপও হলো, কিন্তু রাত্রি সেসব গ্রাহ্য করল না। বলল, এমনি, তুই বলে দিস। ঠিক আছে। অভি চলে যেতেই রাত্রি রুমের দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ল। 2 মিনিট আগেও সে বলেছিল যাবে, কিন্তু হঠাৎ করে তার মন বিষিয়ে উঠেছে। হয়তো আদির এসব কথায় তার মন এখন তেতো হয়ে গেছে। আদি যা বলেছে তা সে করবেই, কিন্তু রাত্রি এখন কি করবে? আদির পাওনা মিটিয়ে দিতে গেলে যদি তার পরিবার তাকে অন্য কিছু ভেবে বসে, তখন মৃত্যু ছুঁয়ে দেওয়া ছাড়া তো অন্য উপায় থাকবে না। বারবার ঘড়ি দেখছো কেন? আমার সামনে বসেছো 5 মিনিটও হয়নি, তাহলে এত ঘড়ি দেখার কি আছে? বেশ গম্ভীর গলায় প্রশ্ন করলো ইব্রাহিম। মনের মধ্যে খচখচারে নিয়ে বসে থাকা রাত্রি কোনো মতে জবাব দিল, কিছু না। সোফায় হেলান দিয়ে বসা ইব্রাহিম এক মনে রাত্রিকে দেখে যাচ্ছে। রাত্রির প্রতি তার চরম রাগ হলেও কেন জানি কষিয়ে একটা চরও দিতে পারে না, অথচ মেয়েটা তার কত অবাধ্য। সেদিন এত করে বলে যাওয়ার পরও শাড়ি পরেনি। ইব্রাহিমের হুটহাট বড় অদ্ভুত ইচ্ছে হয়, আর সেটা পূরণ করতে না পারলে জীবনকে ব্যর্থ মনে হয়। রাত্রিকে শাড়ি পরা অবস্থায় দেখতে চাওয়াও তার সেরকমই একটা ইচ্ছা। শাড়ি পরা হয়নি কেন? সেদিন এত করে বলে গেলাম, আর আমায় দেখলে এমন পালিয়ে পালিয়ে থাকে কেন? 1 সপ্তাহ পর বিয়ে, অথচ তোমার ভাব দেখলে। একটু থেমে রাত্রিকে বাঁকা চোখে দেখে নিল ইব্রাহিম। এরপর প্রথম প্রশ্নের পুনরাবৃত্তি করল। শাড়ি পরো না কেন? ইব্রাহিম নাছর বান্দা হয়ে যেন প্রশ্ন করল। এমনটাই মনে হলো রাত্রির কাছে। এদিকে সে শুধু সময় দেখে চলেছে, কারণ আর 2 ঘন্টা পরে আদির দেওয়া সময় শেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত সে নিতে পারেনি। আবার ইব্রাহিম বাসায় এসে তার সাথে দেখা করতে চেয়েছে। শরীর খারাপ বলে পাশ কাটাতে চাইলেও ময়না বেগম আপত্তি করে বলেছিলেন, জামাই কতদিন এসে ঘুরে গেছে, আজকে না গেলে ভালো দেখাবে না। রাত্রি আর কিছু বলতে পারেনি। অজ্ঞতা ইব্রাহিমের সামনে এসে বসেছে, কিন্তু এই লোক সর্বদা কেমন নোংরা কথার দিকে ইঙ্গিত করে। রাত্রির বড্ড ঘেন্না হয়, কিন্তু নীরবে সহ্য করা ছাড়া তো অন্য উপায় নেই। প্রতিবাদে জ্বলে ওঠার ইচ্ছে হলেও সেটা বাস্তবায়ন করা রাত্রির পক্ষে সম্ভব হয় না। বিয়ে হয়নি তাই বেশি কিছু বলছি না, কিন্তু বিয়ের পর যদি মুখে তালা এঁটে বসে থাকো, তবে ঠোঁট ছিঁড়ে দেয়ালে লিপটে দেব। ডাক্তার মানুষ আমি, এসব কাটাকুটি করা ছাড়া আমার জন্য কোনো বিষয় না। নেক্সট টাইম যখন আসবো, তখন কালো রঙের শাড়ি পরে সেজেগুজে আসবে। আমার মদ সিগারেটের নেশা নেই, অন্য নেশা আছে। এসব বলা ঠিক না, সেটা আমি জানি, কিন্তু আমি যাকে বিয়ে করব তার কাছে নিজের সমস্ত রূপ প্রকাশ করতে চাই, যেন সে বুঝতে পারে আমার মতো মানুষের চোখের নেশা হয়ে সে জীবনের কী পরিমাণ দুর্ভোগ টেনে এনেছে। তাচ্ছিল্যের সুরে আবার বলল ইব্রাহিম, জীবনে অনেক মেয়ে দেখছি, ডাক্তার তো সেজন্য দেখা হয়। তাছাড়া আমার কাছে মহিলা পেশেন্ট বেশি আসে, বাট ট্রাস্ট মি, তাদের দেখেও চোখে এত নেশা হয়নি তোমাকে দেখে যতটুকু হয়। ঠোঁট কামড়ে হেসে উঠল ইব্রাহিম। ঘৃণা ভরা চোখে তাকিয়ে রাত্রি বলে উঠল, রাস্তার আবর্জনা দেখলেও আমার এত ঘৃণা হয় না, আপনাকে দেখলে যতটুকু হয়। রাত্রির কথা শুনে এবার শব্দ করে হেসে উঠল ইব্রাহিম। বলল, গ্রেন্ট, প্রতিবাদ করছো? প্রতিবাদ করতে পারো, তাহলে ব্যাপার যে জমে গেল, কারণ এক হাতে তো তালি বাজে না। ওহ গড, তোমায় বিয়ে করলে না জীবন পুরো ঘুর আর নেশায় কেটে যাবে। এমন জানলে বিয়ের বিষয়ে আজকে সেরে ফেলতাম।
আর চোখে তাকিয়ে আছে রাত্রি। তার এই মুহূর্তে ইচ্ছে করছে রান্নাঘর থেকে ছুরি এনে ইব্রাহিমের জিব্বায় বসিয়ে দিতে, কারণ ওই জিব্বা নড়ছে নোংরা শব্দ খরচ করতে। ইব্রাহিম উঠে দাঁড়ালো, শার্ট টেনে ঠিক করে নিয়ে বলল, রাত হচ্ছে, আজকে আসি, বাকি এসব পরে করা যাবে। তবে নেক্সট টাইম শাড়ি পরার কথা মাথায় রাখবে। এই বলে হাসতে হাসতে ইব্রাহিম চলে গেল। এদিকে রাত্রি রাগে দুমদাম পা ফেলে নিজের ঘরে চলে এলো। ফোন হাতে আদিকে কল করলো। আদি রিসিভ করতেই রাগে দুঃখে রাত্রি বলল, তুমি তোমার পাওনা চেয়েছিলে, তাই তো? কালকে সকাল 10টা থেকে পরশু সকাল 10টা পর্যন্ত আমি তোমার সাথে থাকবো। তোমার সমস্ত পাওনা আমি বুঝে নিও। তোমার সমস্ত পাওনা তুমি বুঝে নিও। যদি ইচ্ছা হয় তবে খুন করে আমাকে নদীর জলেও ভাসিয়ে দিতে পারো। আদি শুরু থেকে একটা কথাও বলেনি। আদি জানতো রাত্রি রাজি হবে, তবে এমন করে বলবে সেটা আদি ভাবেনি। তাই জিজ্ঞাসা করলো, কি হয়েছে রাত্রি? তুমি এভাবে কেন কথা বলছো? চিৎকার করে উঠল রাত্রি। তাহলে কিভাবে কথা বলবো? তোমরা ছেলেরা আমাদের কি ভাবো? হ্যাঁ, আমরা টিস্যু পেপার? আমাদের শুধু ব্যবহার করাই যায়? হ্যাঁ, আর ব্যবহার করে ছুঁড়ে ফেলবে বলেই কি আমাদের জীবনে তোমরা আসো? রাত্রি, আদি কিছু বলতে চাইলো, কিন্তু রাত্রি সুযোগ দিল না। নিজের মতো করে বলে গেল, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। পুরো 24 ঘন্টা সময় দিলাম তোমাকে। যা ইচ্ছা হয় আমার সাথে করো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু এরপর আর কোনো দিন তুমি আমাকে তোমার চেহারা দেখাবে না। সেদিন তোমার জন্য আমি অনেক খুশি ছিলাম, তাই খোলা মনে জিজ্ঞাসা করেছিলাম। আমি আজকে অনেক খুশি। তোমার কিছু চাওয়ার থাকলে তুমি চাইতে পারো আদি। তখন তুমি আমাকে বলেছিলে তোমার জীবন থেকে মাত্র 24 ঘন্টা আমাকে দিবে। এই 24 ঘন্টা আমি তোমাকে নিজের গার্লফ্রেন্ডের মতো খুব বেশি আগলে রাখতে চাই। আমি অবাক হয়েছিলাম, কিন্তু তবুও বোকার মতো মেনে নিয়ে বলেছিলাম, ঠিক আছে, কোনো এক সময় তোমাকে 24 ঘন্টা দিয়ে দিব। এখন সেই 24 ঘন্টা কালকে থেকে শুরু হবে। আমাকে কোথায় থাকতে হবে টেক্সট করে দিও, আমি ব্যাগপত্র গুছিয়ে চলে আসব। কিন্তু 24 ঘন্টা শেষ হওয়ার পর ভুলেও তোমার মুখ আমাকে দেখাবে না, এমনকি আমার সাথে কোনো সম্পর্কও রাখবে না। ঠিক আছে, এটা পাওয়ার জন্য আমি তোমার সব দাবি মেনে নিব, কিন্তু আমি কি করব না করব তা নিয়ে কোনো প্রশ্ন বা আপত্তি করতে পারবে না। রাত্রি হেসে উঠল বিষাদের হাসি, বলল, জীবন আমার কাছে এখন এক পেয়ালা বিষ। হয় নিজে গিলবো, নয়তো অন্যকে গিলতে সাহায্য করব। কথা বলতে পারে এমন রাত্রি কাল যাবে না তোমার কাছে। যার বাক শক্তি লোপ পেয়েছে এমন একটা মেয়েকেই কাল দেখতে পাবে। দিন যেন হাওয়ায় মিঠাই, ছুঁয়ে দেখতে গেলেই মিয়ে যায়। সেদিন সবে চৈত্র মাস ছিল, দেখতে দেখতে বর্ষাকাল চলে এলো। আগে বৃষ্টিতে ভিজতে রাত্রির বড় ভালো লাগতো, কিন্তু সময়ের সাথে সাথে সব ভালো লাগাই যেন ভাটা পড়ে গেছে। এতদিন হয়ে গেছে, অথচ স্বর্ণালীর মৃত্যুর রহস্য যেন রহস্যই রয়ে গেল। রাত্রি নিজের মাথায় হাজার চিন্তা নিয়ে বেঁচে থাকলেও স্বর্ণালীর এমন অপমৃত্যু সে মানতে পারছে না। অথচ স্বর্ণালীর সাথে ভালো করে তার কখনো কথাই হয়নি। বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো আকাশের বুক চিরে বৃষ্টি নামবে। বৃষ্টি ভালো লাগার পাশাপাশি মনে ভয়ও সৃষ্টি করে, কিন্তু সিএনজিতে বসে এসব ভাবার অবকাশ রাত্রির নেই। গতকাল রাতে ইব্রাহিমের ওপর রাত্রির ভীষণ রাগ হয়েছিল, তাই ঠিক বেঠিক চিন্তা না করেই সে আদিকে হ্যাঁ বলে দিয়েছে। কিন্তু এই হ্যাঁ বলার পরিণতি কেমন হতে পারে তা ভাবতে গিয়ে রাত্রি বারবার ভয়ে কেঁপে উঠছে। বছর দুয়েক আগেকার কথা, ইংরেজি পরীক্ষা শেষে রাত্রি বাড়ি ফিরেছে। বাড়ি এসে দেখে আদি বসে আছে আর আম্মার সাথে গল্প করছে। রাত্রি পাশ কাটিয়ে ভিতরে চলে যেতে নিলে আদি তার পিছু নেয়, পেছন থেকে ডেকে জিজ্ঞাসা করে, রাত্রি, কি হয়েছে তোমার? আমাকে লক্ষ্যই করলে না, আবার মুখখানাও কেমন ভার করে রেখেছো। রাত্রি ঘুরে দাঁড়ালো আর পরক্ষণেই মুখে হাত চাপা দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। রাত্রির এহেন অবস্থা দেখে আদি ঘাবড়ে গেল। দূরত্ব কমিয়ে এনে অবাক গলায় জিজ্ঞাসা করল, এই, এমন করে কাঁদছো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না, কি হয়েছে আমাকে বলো। রাত্রি কেঁদেই চলেছে, কান্নার ঢেউয়ে ভাসতে গিয়ে সে কিছুই বলতে পারছে না। তবে তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে কিছু বলার চেষ্টা করছে। আদিও রাত্রির মুখপানে তাকিয়ে অপেক্ষা করছে কিছু শুনবে বলে। আদি, আমার পরীক্ষা খুব খারাপ হয়েছে। আমি আমি এবার ফেল করব। এই বলে রাত্রি আবার কান্নায় ভেঙে পড়ল। আদি বিষয়টা বুঝতে পেরে রাত্রিকে নানাভাবে বোঝাতে শুরু করে দিল। বোকামি, ফেল কেন করবে? তুমি কি ফেল করার মতো ছাত্রী নাকি? আল্লাহর রহমতে
সবসময় তুমি ভালো নম্বর পেয়ে পাশ করে এসেছো, তাহলে এসব ফেলের কথা আসছে কেন? রাত্রি কান্না জড়ানো কণ্ঠে প্রতিবাদ করলো। আমি 5 নম্বর পর্যন্ত লিখতে পারিনি, তাহলে তুমি কিভাবে ভাবছো আমি ফেল করব না? অ্যাঁ? আদি হতভম্ব হয়ে গেল আর সেদিকে তাকিয়ে রাত্রির আরও কান্না পেল। হঠাৎ করেই রাত্রির বয়স যেন কমে শিশুসুলভ আচরণ প্রকাশ পেল। সে আদিকে ফেলে এক ছুটে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। তবে দরজা বন্ধ করার আগে শুনতে পেল তার আম্মা আদিকে জিজ্ঞাসা করছে, রাত্রি কি হয়েছে? কান্নাকাটি করছে কেন? আদির জবাব রাত্রি শুনতে পায়নি, কারণ সে অশ্রু ঝরাতে অতি ব্যস্ত। প্রায় আধা ঘন্টা পর রাত্রি নিজের রুমের দরজায় কিসব শব্দ শুনতে পেল। কান্না এখন কমে এলো, পুরোপুরি থামেনি, কিন্তু হঠাৎ সৃষ্টি হওয়া শব্দে তার কান্না আচমকাই এক্কেবারে থেমে গেল। রাত্রি বালিশের উপর উপুর হয়ে শুয়েছিল। এখন শব্দের সন্ধানে সোজা হয়ে বসলো আর পরক্ষণেই খোলা দরজায় আদিকে দেখতে পেয়ে চোখ নামিয়ে নিল। কান্নায় ভারী হওয়া কণ্ঠে জিজ্ঞাসা করল, এভাবে কারো ঘরে প্রবেশ করা ঠিক নয়। তুমি এমন করে কেন আমার ঘরে ঢুকে পড়ো? আদি দ্রুত রাত্রির পাশে বসে বলল, অন্য কারো ঘরে তো ঢুকি না, তাছাড়া ভেতর থেকে লক করে রেখেছো। ডুপ্লিকেট চাবির সুবাদে ঢুকতে পেরেছি। এখন তো তুমি জীবনেও দরজা খুলতে না। সেবার যখন তোমার দরজার লক নষ্ট হলো, তখন কি ভেবে যেন আরও একটা চাবি করিয়ে নিয়েছিলাম। আমি আর তুমি ছাড়া অবশ্য এই বিষয়ে কেউ জানে না। জানলে লজ্জার শেষ থাকতো না। আদির অনেক কথা বিপরীতে রাত্রি বিরক্ত প্রকাশ করে বলল, তুমি এখন যাও আদি, আমার কিচ্ছুটি ভালো লাগছে না। রাত্রি, তুমি এমন করে থাকলে আমার কি ভালো লাগবে? উফ, কি যে কষ্ট হয়। মনে হয় যেন প্রেমিকা আমায় ছেড়ে পালিয়ে। একটু রসিকতা করতে চাইল আদি। আদি, কিঞ্চিত রাগী কণ্ঠে রাত্রি যখন আদির নাম নিল, তখন সে সমস্ত রসিকতা পরিহার করে স্বাভাবিক কণ্ঠে বলল, মজা নয়, সত্যি হৃদয় পড়ে। একটু শান্ত হও। শান্ত হয়ে একটু ভেবে দেখো। আমার মনে হচ্ছে তুমি পাশ করবে। একটু নম্বর হিসাব করে দেখো না। রাত্রি নিচু স্বরে জবাব দিল, দেখেছি। দেখছো কত নম্বর পর্যন্ত উত্তর করলে? 5 নম্বর থেকে 10 বেশি। দেখলে তো, আমি বলেছিলাম। শোনো, আল্লাহর রহমতে দেখবে পাশ করে গেছো। এখন বাধ্য মেয়ের মতো এগুলো খেয়ে নাও। মামি বলল তুমি নাকি সকালেও খেতে যাওনি। এই নাও। বলেই আদি একটা প্যাকেট এগিয়ে দিল। রাত্রি প্যাকেট দেখে বুঝতে পারলো এতে কেক রয়েছে। রাত্রি অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেক কেন? আজ তো কারো জন্মদিন নয়। জন্মদিন হলেই কি লোকে কেক কাটে? তোমার মন খারাপ তাই কথা কম বলে এখন কেক কাটো শিগগির। আমার ক্ষুধা লেগেছে। রাত্রি নাক টেনে হালকা হাসলো, বলল, তুমি বড় অদ্ভুত। তা জানি, কিন্তু তোমার মন খারাপ সত্যি নিতে পারি না। আদি প্যাকেট থেকে কেক বের করে এবার রাত্রির হাতে দিল। কেকের ওপর কিছু লেখা আছে, যা দেখে রাত্রি অবাক হয়ে জিজ্ঞাসা করল, এসব কি লেখা? কি করব বলো? তোমাকে কাঁদতে দেখলে আমার বিয়ে করতে ইচ্ছা করে, তাই কেকের উপর লিখে দিলাম যেন আমাকে একটা বিয়ে করিয়ে দাও। রাত্রি খিলখিল করে হেসে উঠে বলল, এ আবার কেমন ইচ্ছা? তাছাড়া তুমি এখন বললে আমার মন খারাপ নিতে পারো না, আর এখন বলছো বিয়ে করতে ইচ্ছা করে। আমার কান্নার সাথে বিয়ে করার সম্পর্ক কি? আই ডোন্ট নো, বাট ট্রাস্ট মি, আমার না তোমার মতো একটা মেয়ে লাগবে, সত্যিই লাগবে। রাত্রি চোখ নামিয়ে নীরবে হাসছে আর কেক কাটছে মনের সুখে। একটুখানি কেক হাতে নিয়ে আদির দিকে বাড়িয়ে রাত্রি বলল, পরীক্ষা নিয়ে এখনো চিন্তা হচ্ছে, তবে কষ্ট কমে এসছে। তোমার এসব বিটলামি আমাকে বড় হাসায়। আমার বিয়ে করতে চাওয়া তোমার বিটলামি মনে হচ্ছে? অদ্ভুত। আদি, আমি আজকে অনেক খুশি। আমার মন খারাপে কারো চিন্তা হয় দেখে বড় ভালো লাগছে। তাই আজকে যদি তোমার কিছু চাওয়ার থাকে আমার কাছে, তবে তুমি চাইতে পারো আদি। তাই এমন জম্পেশ অফার দিচ্ছ? হুম। পরে চাওয়া শুনে পালিয়ে যাবে না তো? রাত্রি মৃদু হেসে গাঢ় গলায় বলল, আমার জীবন নিশ্চয়ই চাইবে না, অবশ্য চাইলেও আপত্তি নেই। রাত্রির কথা শুনে বড় অবাক হলো আদি। সর্বনাশ, কি বলছো এসব? আজকে এত বড় অফার দেওয়া হচ্ছে আমাকে? হ্যাঁ, নিজেকে কেমন ভাগ্যবান মনে হচ্ছে। তাহলে চেয়ে ফেলি। রাত্রি কেক নিয়ে ব্যস্ত হয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আদি রাত্রির মুখপরে তাকিয়ে নরম কণ্ঠে বলল,
তোমার জীবন থেকে মাত্র 24 ঘন্টা আমাকে দিবে। এই 24 ঘন্টা আমি তোমাকে নিজের গার্লফ্রেন্ডের মতো খুব বেশি আগলে রাখতে চাই। আদির কথা শুনে রাত্রি অবাক হয়ে বলল, এ কেমন অদ্ভুত চাওয়া। রাত্রি, তোমাকে বললে তো তুমি বিশ্বাস করো না, কিন্তু তোমার মতো একটা মেয়ে পেলে আমি ধন্য হতাম। তা এখন যেহেতু তোমার ডুপ্লিকেট নেই, তাই একটা দিনের জন্য তোমাকে গার্লফ্রেন্ড হিসেবে চাইছি। আমার এই সামান্য চাওয়াটা কি তুমি রাখবে না রাত্রি? কেমন গাঢ় গলায় এত কথা বলল আদি। রাত্রি মনোযোগ দিয়ে সবটা শুনল। তার মনে হলো সে এতক্ষণ তন্ময় হয়েছিল, কিন্তু হঠাৎ নিজেকে তার নিজের চিন্তাকে মেলাতে হিমশিম খেল। আদিকেও সেটা জানালো। আমার সব এলোমেলো লাগছে আদি। এত ভেবো না, তোমাকে অসম্মান করব না, শুধু মন উজাড় করে একটা দিন গার্লফ্রেন্ড ভেবে নিজের সবটুকু তুলে দিতে চাই। আদির আকুতি ভরা কথাগুলো রাত্রির পক্ষে অসম্ভব প্রায় হলো উপেক্ষা করা, তাই সাত পাঁচ না ভেবেই সে বলল, ঠিক আছে, কোনো এক সময় তোমাকে 24 ঘন্টা দিয়ে দিব। হঠাৎ সিএনজি থেমে গেল আর রাত্রির ভাবনায় ছেদ পড়ল। কালকে রাতেই আদি মেসেজ করে সব জানিয়ে দিয়েছিল, আর সে অনুযায়ী রাত্রি এসে হাজির হয়েছে। আদি বলেছিল সে 2 দিন আগেই বাড়ি থেকে বেরিয়ে যাবে, যেন কেউ সন্দেহ করতে না পারে। আর তার পরিকল্পনা অনুযায়ী রাত্রি বাসায় বলেছে সে তার এক বান্ধবীর বাড়ি যাচ্ছে, যার আম্মা 2 দিন আগে মারা গেছে। ঘটনা পুরোপুরি মিথ্যা নয়, শর্মির আম্মা সত্যিই মারা গেছেন, তবে সেটা 2 দিন আগে নয়, 15 দিন আগে। হার্ট অ্যাটাক হয়েছিল, আর শর্মিদের অবস্থা তেমন ভালো নয়। ফলে অকালে শর্মির আম্মা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। এখন সকাল 8টা, বৃষ্টি স্নাত আকাশের দিকে এক পলক দেখে রাত্রি তাকালো আদির দিকে। আদি গম্ভীর মুখে সিএনজির ভাড়া মিটিয়ে দিতে ব্যস্ত। ভেজা পথে দাঁড়িয়ে রাত্রি মনের মধ্যে উষ্ণ বেদনা অনুভব করল, কিন্তু এখন নির্বিকার হওয়া ছাড়া যে অন্য উপায় নেই। আদি শরীর নুয়ে রাত্রির ব্যাগ হাতে নিল। একটা বারো রাত্রির চোখে চোখ রাখল না। তার এমন আচরণ রাত্রির চোখে পড়লেও সে অন্য চিন্তায় এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। এসো। ছোট্ট করে বলেই আদি হাঁটতে শুরু করলো, আর তার পিছু পিছু হাঁটছে রাত্রি। ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, অথচ আদি তাকে ভিজিয়ে নিয়ে চলেছে। রাত্রি আর 3 পিস পরে মুখ ঢেকেছে মাস্কের আড়ালে, মাথায় হিজাবও পড়েছে, কিন্তু এমন ঝিরিঝিরি বৃষ্টিতে যেন সব ভিজে যাচ্ছে। এদিকে আদিও ভিজে ঝপঝপ হয়ে আছে। এমন বেখেয়ালি আচরণ কেন করছে আদি? এই চিন্তা মাথায় আসতেই রাত্রির পা কোনো এক শঙ্কায় ভারী হয়ে গেল। চলার পথে আদির সাথে দূরত্ব বেড়ে গেল। যখন প্রায় থেমে দাঁড়িয়ে রইল, তখন আদি এসে এক হাত ধরে বলল, বৃষ্টির মধ্যে আবার দাঁড়িয়ে পড়লে কেন? চলো শিগগিরই। বলেই আদি টানতে টানতে রাত্রিকে নিয়ে একটা হসপিটালে ঢুকে পড়ল। কালকে রাতে যখন আদি বলেছিল সকাল 8টায় অমুক হসপিটালে চলে আসবে, রাত্রি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, এত সকালে হসপিটালে গিয়ে কি করব? নো কোয়েশ্চেন, যখন যাবে তখন দেখতেই পাবে। আর শর্ত অনুযায়ী তুমি আমাকে কিছু জিজ্ঞাসা বা বারণ করতে পারবে না। এরপর আর রাত্রি কোনো কথা বলেনি, এখনো চুপচাপ একটা ঘোরের মধ্যে হেঁটে চলেছে। প্রায় 5 মিনিট হাঁটার পর একটি কেবিনের কাছে এসে আদি থামলো, নিচু গলায় ডাকলো। বুশরা। নামটা শুনে রাত্রির মাথায় যেন বজ্রপাত হলো। তড়াক করে সে সাদা চাদরের তলায় অবস্থান করা মেয়েটার দিকে তাকালো, কিন্তু তেমন করে চিনতে পারল না। বুশরা। মেয়েটা ঘুমিয়ে আছে, ফলে দ্বিতীয়বার ডাকলো আদি। এতেই কাজ হলো। মেয়েটা এবার চোখ পিটপিট করে একবার রাত্রিকে দেখে নিল, এরপর আদির দিকে তাকিয়ে কাতর স্বরে জানতে চাইল, কখন এলে? এখনই। তোমার অবস্থা? আমার কথা বাদ দাও, লাস্ট স্টেজে আছে, তোমার কথা বলো। রাত্রিকে নিয়ে এসেছি, তুমি তো জানোই ওর সম্পর্কে, কিছু বলার থাকলে বলো। মেয়েটা আদির কথা শুনে একটু উঠে বসার চেষ্টা করলো। রাত্রি এদিকে ভেবেই পাচ্ছে না এটা বুশরা নাকি অন্য কেউ। এত কম সময়ে একটা মেয়ের চেহারা এভাবে খারাপ হয় কিভাবে? বুশরা হাত বাড়িয়ে রাত্রির একটা হাত ধরে কাছে টানলো, বলল, খুব ভাগ্য না হলে আদির মতো কাউকে জীবনে পাওয়া যায় না। আমিও ভাগ্যবতী ছিলাম, তবে ওকে বিয়ে করতে পারলে বেশি খুশি হতাম। আমি ওকে বিয়ে করার জন্য প্রস্তাবও দিয়েছিলাম, কিন্তু আমাকে মানা করে দিয়েছে। স্পষ্ট করে কি বলেছে জানো? রাত্রির মতো কাউকে না পেলে আমি বিয়ে করব না। এটা শুনে আমার এত রাগ হলো, আমি ভাবলাম হয়তো তোমাকে ভালোবাসে, তাই তো সেদিন তোমার ইউনিভার্সিটিতে গিয়েছিলাম তোমাকে কথা শোনাতে। কিন্তু সেখান থেকে ফেরার পর জানতে পারলাম অনেক আগেই নাকি তোমার বিয়ে ঠিক হয়ে আছে। এরপরই আমার ভুল ভাঙলো,
যে আদি তোমার মতো মেয়েকে ভালোবাসতে চাই, তোমাকে নয়। কিন্তু ভুল ভাঙলে আর কি হবে? আমার যে মরণ ব্যাধি হয়ে গেল। এই বলে যেন একটু হাসতে চেষ্টা করলো বুশরা। এই হাসিতে সুখ নেই তা রাত্রি বুঝতে পারছে, কিন্তু এই মুহূর্তে কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। নিশ্চুপ রাত্রিকে দেখে বুশরা অনুনয় করে বলে গেল, আমি জেনে না জেনে তোমার সাথে বাজে ব্যবহার করেছি রাত্রি। আমার কথায় দুঃখ পেয়ে থাকলে ক্ষমা করে দিও। বাঁচবো না আর বেশি দিন, পাপ তো কম করিনি জীবনে। তোমার কাছে ক্ষমা পেলে মনে হবে একটুখানি পাপের হাত থেকে পরিত্রাণ পেয়েছে। সাদা মার্বেল পাথরের মেঝে আর একাধিক বাতিতে ঝলমল করছে বাথরুম। এত নামি দামি বাথরুমে এর আগে কখনো ঢোকেনি রাত্রি, ফলে অবাকের সীমা নেই তার। বুশরার সাথে দেখা করার পর আদি সোজা তাকে নিয়ে এসেছে এক বিশাল অট্টালিকায়। এটা ভাড়া করা নয়, পরিচিত কারোর বাড়ি, কারণ এই বাড়ির চাবি আদির কাছেই ছিল আর সে নিজে মেন ফটক খুলে রাত্রিকে নিয়ে প্রবেশ করেছে। কৌতূহলে মনে হাজার প্রশ্ন ঘুরপাক খেলেও রাত্রি চুপচাপ থেকে এসেছে। সকাল ফুরিয়ে দিন বাড়ছে, কিন্তু বৃষ্টি কমার নাম নেই। শহরের এক কোণে অবস্থিত এই বাড়িতে আসতে সিএনজি নিয়েছিল আদি, আর তাতেও বৃষ্টি উপেক্ষা করা যায়নি, ফলে ভিজে একসা হতে হয়েছে রাত্রিকে। অবশ্য বাড়িতে পা রাখার সাথে সাথেই কাপড়ের প্যাকেট দিয়ে আদি বলেছিল, ভিজে গেছো, এটা পরে নাও। খয়েরি রঙের একখানা শাড়ি হাতে নিয়ে অবাক চোখে তাকিয়েছিল রাত্রি আদির পানে। আদি বুঝতে পেরে বলেছিল, আমি জানি তুমি শাড়ি অপছন্দ করো, কিন্তু আমি আমার গার্লফ্রেন্ডকে শাড়িতেই দেখতে চাই। ইজ ইট আন্ডারস্ট্যান্ড? রাত্রি কোনো তর্ক করেনি, কিন্তু জীবনের এতগুলো বছর যে শাড়ি পরেনি, হুট করে শাড়ি পরার বিষয়টা তার কাছে অস্বস্তির লাগতেই পারে। আর এই অস্বস্তি নিয়ে রাত্রি চুপচাপ ওয়াশরুমে দাঁড়িয়ে আছে। ভয়ে এবং ভেজা গায়ের ঠান্ডায় সে বারবার কেঁপে উঠছে। তার কেবলই মনে হচ্ছে, তুমি কি নেশা করেছো? তোমার আচরণ আমার স্বাভাবিক ঠেকছে না আদি। আমি যেচে এ কোন বিপদ ডেকে আনলাম? আচমকা বিদ্যুৎ চমকে উঠল, আর পরক্ষণেই রাত্রির চোখের তারায় সেই বিশ্রী রাতের দৃশ্য ফুটে উঠল। খুব ঝড় বৃষ্টি ছিল সে রাতে। ঘরময় অন্ধকার ছড়িয়ে রাত্রি ফোন নিয়ে বসেছিল। আনমনে একটা গানের সুরে বিভোর ছিল, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। এই গানে হারিয়ে গিয়ে রাত্রি মুগ্ধ হয়ে মেঘের গর্জনও শুনেছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। রিসিভ করে বলল, বলো। বলো মানে? এমন ভাব লইয়া আমার লগে কথা কও কে? তোমার বাপেরটা খাই না পিন্দি? অযথাই উত্তেজিত হলো আদি। রাত্রি হঠাৎ করে এমন আদিকে আশা করেনি। আহত হয়েও জিজ্ঞাসা করল, এমন করে কথা বলছো কেন? কল করলে বলে ভাবলাম হয়তো কিছু বলার জন্য কল করেছো। হ, বলমুই তো, আমি নেশা করছি। একথা শুনে রাত্রি মন কেমন করে উঠল, কিন্তু সে তার মনের ব্যাকুলতা গোপন করে ছোট্ট জবাব দিল। ও, ও মানে কি, বিশ্বাস হয় নাই? হয়েছে। রাত্রি নির্জীব থাকার চেষ্টা করল। হইলে তো হইব না, খাড়াও তোমার ছবি দেই। লাগবে না। আদিকে বারণ করতে গিয়ে রাত্রির গলার স্বর কেঁপে উঠল। না লাগলেও দেখতে হইব। ইনবক্সে গিয়া দেখো, ছবি দিছি। তুমি মনে হয় ভাবতেছো আমি সিগারেট খাইয়া নেশা করছি, এটা বুঝাইতেছি। আরে এই উষ্টার নেশা আমি প্রত্যেক দিনই করি, আর সিগারেট খাইলে নেশা হয় না, নেশা করতে হয় অন্য চিজ দিয়া। তুমি ইনবক্সে দেখো। ইচ্ছা করছে। রাত্রি উত্তর শুনে আদি গর্জে উঠে বলল, তোমার ইচ্ছারে আমি উষ্টা মারি, যেইটা কইলাম সেইটা করো। এক কথা বারবার কইতে আমার ভাল লাগে না। রাত্রির ক্রমশ কান্না পাচ্ছে, কিন্তু এখন আদির সাথে তর্ক করতে হলে হিতে বিপরীত হতে পারে। তাই অজ্ঞতা সে ইনবক্সে চোখ বুলিয়ে আদিকে বলল, দেখেছি। কেমন? খুব ভালো। উত্তরটা দিতে গিয়ে ঘেন্নায় রাত্রি মুখ তেতো হয়ে গেল। এই তো, তা বুঝলা ছবিটা? রাত্রি নিজের মনের সাথে বাক বিতণ্ডতায় লিপ্ত হয়েও আদিকে উত্তর দিয়ে চলেছে। তার একটু ইচ্ছে করছে না এসব জঘন্য জিনিস নিয়ে কথা বাড়াতে। এদিকে কান্নায় গলার স্বর যেন আটকে আসে। না। যত কান্নাই পাক তা সংবরণ করে রাত্রি গম্ভীর গলায় একের পর এক উত্তর দিয়ে যাচ্ছে। এর বেশি কোনো প্রতিক্রিয়া তার গলার স্বরে না ভাসে। সে আপ্রাণ চেষ্টায় মত্ত। এদিকে আদি নেশায় বিভোর হয়ে ক্ষণে হাসছে তো ক্ষণে রেগে কথা বলছে। তার কণ্ঠস্বর নেশায় গাঢ় হয়ে উঠছে। গাজা নাম শুনছো তো নাকি? আজকেই প্রথম খাইলাম, ভালোই নেশা নেশা লাগতেছে, তবে এখন অন্য নেশায়ও টানতেছে।
আদির কথাবার্তায় নেশালো একটা ভাব রাত্রি সত্যি টের পাচ্ছে, তাই তো চুপ করে থেকেও ভেতরে অসম্ভব ভয়ে কাঁপছে। একটুখানি চুপ থেকে রাত্রিকে ডাকলো আদি। রাত্রি। হুম। ইচ্ছার বিরুদ্ধে অনেকটা রোবটের মতো জবাব দিল রাত্রি। কি সুন্দর কইরা উত্তর দিতে পারো না? ধমকে উঠল আদি। রাত্রিও মৃদু প্রতিবাদ জানিয়ে বলল, পারলে তো তোমাকে উত্তেজিত হওয়ার সুযোগ দিতাম না। পারো না ক্যারে? তুই বোঝো না এখন আমার অন্য কিছু মন চাইতেছে? তোমার কণ্ঠ শুনে আমার নেশা গাঢ় হইতাছে। আদি থামলো, কিন্তু এবার আরো ব্যাকুলতা হয়ে বলল, এই রাত্রি আমার বউ হবে? আমি তোমার কোমল হাতের আঙুলের ভাঁজে নিজের হাতের আঙুল মিলিয়ে নিতে চাই। এরপর বলো তো কি করব? আদির এই সমস্ত লাগামহীন কথা শুনে রাত্রি অবাক আর ভয় পেয়ে রীতিমতো কাঁপছে। নেশা করলে মানুষের আচরণের বিশ্রী হয়ে যায়, এটা রাত্রি জানে, এতদিন শুনে এসেছে, কিন্তু আদিকে এমন অবস্থায় দেখবে তা সে জীবনেও ভাবেনি। রাত্রির মনে হচ্ছে এসবের স্বপ্ন আর একটু বাদেই ঘুম ভেঙে যাবে। সে মনে মনে খুব করে চাচ্ছে এসব যেন স্বপ্নই হয়। এই রাত্রি শোনো না গো আমার প্রেমিকা, এই আমার মুখ ভার করা বউ। আদি, তোমার মাথা খারাপ হয়ে গেছে। কাকে কি বলছো তা হয়তো তুমি বুঝতে পারছো না। কান্না আর রাগ ভেসে উঠল রাত্রির প্রতিটি কথায়, কিন্তু তা শুনে আদি অট্টহাসি দিয়ে বলল, বুঝতে পারছি কাকে কি বলছি। যার হাতে চুড়ি পরিয়ে টুক করে হাতের উল্টো পিঠে প্রেম এঁকে দিব, যার মাথায় ঘোমটা টেনে তারই কপালের মাঠে আমি প্রেমের লাঙল চালাবো, যার হরিণী চোখে নিজ হাতে কাজল পরিয়ে আমার নিকটিনে জ্বলা ওষ্ঠ ছোঁয়াবো, তাকে এসব বলতে গিয়ে নতুন করে কি বুঝতে হবে আমাকে? এক মুহূর্তের জন্য রাত্রি হিম হয়ে গেল। তার সমস্ত শরীরের ক্রিয়াকলাপ যেন নিমিষে স্থির হয়ে গেল। সারা মস্তিষ্ক জুড়ে বিস্ময়ের ঢেউ খেলে গেল, আর হৃৎপিণ্ড নামক জিনিসে ক্রমাগত ছন্দবাদ শুরু হলো। এই অস্বাভাবিক ছন্দপতনও রাত্রিকে এক ভয় ঘিরে ধরল, আর সে ভয়ের ঘোরেই ঠোঁট নাড়ালো। আমি এখন ফোন রাখতে চাই। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমার প্রেমিকাকে আমি এসবই করতে চাই, করব এখন? ছুটে আসবো তোমার কাছে? আল্লাহর ওয়াস্তে চুপ করো আদি। আমি তোমার পায়ে পড়ছি। তোমার দিক বিদিক শূন্য অবস্থা এখন। নেশা করে নিজের মস্তিষ্ক তুমি বিকিয়ে এসছো, তাই এমন কথা বলে নিজের আত্মসম্মান আমার কাছে ক্ষয় করছো। রাত্রি প্রতিবাদ করলো, তীব্র প্রতিবাদ, কিন্তু এসব যেন আদির কানেই যাচ্ছে না। তার নেশা ক্রমাগত তীব্র হচ্ছে, চোখ জুড়ে ঘুম আসছে, আর এক অজানা ঘোরে আদি এখন সুর করে গাইছে। কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। এই গান রাত্রি বহুবার শুনেছে, কিন্তু আজকের মতো এত বিশ্রী অনুভূতি তার কখনো হয়নি। রাত্রির ইচ্ছে করছে এই গানটাকে সাবান সোডা দিয়ে ধুয়ে দিতে, সাথে আদিকেও। প্রথমে আদির কথাগুলো রাত্রির কানে অন্যরকম ঠেকেছিল, কিন্তু এখন মনে পড়তেই গা ঘিন ঘিন করছে, তার চোখও ঝাপসা হয়ে আসছে। তাই বিনা নোটিশে কল কেটে রাত্রি দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠল। সাথে সাথেই বজ্রপাত হলো, বাইরে বৃষ্টির শব্দ হচ্ছে। এক মনে সে শব্দ শুনে যাচ্ছে আদি। তার মন আজ বিক্ষিপ্ত হয়ে আছে। এই অট্টালিকায় আসতে গিয়ে সে একদম ভিজে গেছে। বৃষ্টিতে ভেজার মতো অদ্ভুত এবং অকাজ কখনোই আদি পছন্দ করে না। এসব ন্যাকামি ছাড়া অন্য কিছু তার মনেও হয় না, কিন্তু আজ সে ইচ্ছে মতো ভিজেছে। সে জানে এতে তার অসুস্থ শরীর আরও অসুস্থ হতে পারে। সব জেনেও এমন করেছে কারণ আজ তার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। যে রাত্রিকে এতদিন ধরে 24 ঘন্টার জন্য গার্লফ্রেন্ড হিসেবে চাওয়ার সুপ্ত বাসনা মনে লুকিয়ে রেখেছিল, আজ তা পূরণ হওয়ার পথে। কিন্তু আদি এই বিশাল প্রাপ্তিতেও খুশি হতে পারছে না। তার কেবলই মনে হচ্ছে কিছু করার আগেই একটু একটু করে জমানো সময় ফুরিয়ে যাচ্ছে। শার্ট আর প্যান্ট বদলে আদি এখন ট্রাউজার আর টি শার্ট পরেছে। এই বাড়িতে আদি আজ 3 দিন ধরেই আছে, ফলে তার পোশাক আশাক সব এখানে মজুত করা আছে। বাড়ির মালিক আর কেউ নয়, তার পুলিশ বন্ধু সাজ্জাদ। ধন সম্পদে সাজ্জাদের অবস্থা সম্পর্কে আদি অবগত নয়, তবে এই বাড়ি দেখে সে অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, এই বাড়ি তোর? জবাব সাজ্জাদ কেবল মিটমিট করে হেসেছিল। এই বিষয়ে কোনো উত্তর না দিয়ে সাজ্জাদ বলেছিল, তোর একটা ফাঁকা বাড়ি প্রয়োজন, এখন এটা কাজে লাগা। বাড়ি আমার না কার তা দিয়ে তোর কাজ কি? নিজের কাজটা ঠিকমতো করিস। আদি জবাব দেয়নি। সাজ্জাদকে সে রাত্রির বিষয়ে বললেও খোলাসা করে কিছু বলেনি। আদি বসার ঘরে কিছু প্যাকেট নাড়াচাড়া করছে। হঠাৎ পায়ের শব্দ হতেই ধীরে ধীরে তাকালো। চোখ মেলে সে যা দেখলো তাতে তার বিশ্বজোড়া যেন নড়েচড়ে উঠল। চোখের সামনে এক রমণীকে দেখছে সে, যার পরনে খয়েরি রঙের শাড়ি।
এলোমেলো ভেজা চুল পিঠ জুড়ে ছড়িয়ে আছে। গৌর মুখে গম্ভীরতা কি নিপুণভাবে লেপ্টে আছে। চোখে লজ্জার আর নাকের ডগায় রাগ যেন লুকোচুরি খেলছে। এমন রূপে রাত্রিকে আগে কখনো দেখেনি আদি। অপলক চোখে তাকিয়ে থাকতে গিয়ে আদি বেশ কিছু সময় ব্যয় করে ফেলল। হয়তো এখনো তাকিয়ে থাকতো যদি না মেঘ গর্জে আদির ধ্যান ভঙ্গ করত। সোফায় বসো। মাত্র দুটি শব্দ উচ্চারণ করতে গিয়ে আদি টের পেল তার বুকের ভেতরের ছোট্ট যন্ত্রে মারাত্মক সমস্যা হচ্ছে। কিন্তু সেটা হলেও কি প্রকাশ করা এখন উচিত হবে? এমন চিন্তা মাথায় আসতে আদি প্রাণপণে নিজেকে শক্ত করে হাটের প্যাকেট নিয়ে নিজের জন্য নির্ধারণ করা একটা রুমে ঢুকে গেল। এরপর মিনিট 5 ব্যয় করে যখন ফিরল তখন দেখলো রাত্রি চুপচাপ সোফায় বসে আছে। আজকে রাত্রির সাথে দেখা হওয়ার পর থেকে মেয়েটা কেমন চুপচাপ হয়ে আছে। অবাক, রাগ, কান্না এসব তার চোখে মুখে ভাসলেও রাত্রি মুখ ফুটে কিচ্ছু বলছে না আদিকে। আদি বুঝতে পারছে রাত্রি তার কথা অক্ষরে অক্ষরে পালন করছে। এটা ভাবতে গিয়ে আদি নিজের মাঝে ভালো লাগা অনুভব করলেও পরক্ষণই তার মনে হচ্ছে সে যেন এক স্বার্থপর এবং লোভী মানুষ, যে জোর করে তার পাওয়া আদায় করছে। চুল মোছার গামছা কি ছিল না? রাত্রির ভেজা চুল চুয়ে পানি পড়ছে বিধায় আদি জিজ্ঞাসা করল। কিন্তু রাত্রি চুপ করে বসে আছে। উত্তর দেওয়ার প্রয়োজন বা আগ্রহ কোনো কিছুই সে প্রকাশ করলো না। রুম থেকে আসার সময় আদি গামছা আর কিছু জিনিস সাথে করে নিয়ে এসেছে। এখন সে গামছাটা রাত্রির ভেজা চুলে চালিয়ে যাচ্ছে, তবে পাশাপাশি নিজের মন্তব্যও রাখছে। আজ তোমাকে নিজ হাতে সাজাবো। ভেবেছিলাম চুলও বেঁধে দিব। ইউটিউবে বেনি করা শিখেছিলাম, কিন্তু খোলা চুলেই তোমাকে মানিয়েছে, তাই আর কষ্ট করার ইচ্ছে নেই। রাত্রি আগের মতোই চুপ করে আছে। আদি চুল মোছা শেষ করে এবার রাত্রির পাশে এসে বসলো। রাত্রির বাম হাত টেনে নিয়ে যখন এক এক করে চুড়ি পরাতে শুরু করলো তখন রাত্রির মাথায় সেই রাতের কথাগুলো ক্রমাগত ঘুরতে শুরু করলো। যার হাতে চুড়ি পরিয়ে টুক করে হাতের উল্টো পিঠে প্রেম এঁকে দিব। রাত্রির ভয় হচ্ছে, মনের মধ্যে কেমন যেন খচখচ করছে। আদি উল্টাপাল্টা কিছু করবে কিনা তা নিয়ে মস্তিষ্কে ঝড় বইছে। কিন্তু একবার যখন রাজি হয়েছে তখন মৃত্যু এলেও রাত্রির কিছু বলার থাকবে না। তাই নিজেকে প্রাণপণে সংযত রেখে রাত্রি চোখ নামিয়ে বসে আছে। এবার কাজল পরিয়ে দেই। বড্ড আদুরে গলায় আদি জিজ্ঞেস করলো, কিন্তু রাত্রি জবাব দেওয়ার পরিবর্তে একবার আদিকে চোখ তুলে দেখে নিয়ে আবারও একই ভঙ্গিতে বসে রইল। কাজল আর আয়না এগিয়ে দিয়ে আদি স্মিত হাসি হেসে বলল, তুমি পরে নাও, আমার অভ্যেস নেই। একটু সময় ব্যয় না করে রাত্রি বাধ্য মেয়ের মতো কাজল পরে নিল। এটা করতে গিয়ে অবশ্য তার চোখে জল এসেছিল যা আদি টের পায়নি। এই জল কাজলের ঝাঁজে সৃষ্টি নয়, বরং এক আদিকে দেখতে পেয়ে রাত্রির বুকের কষ্ট কালো হয়ে উঠছে, আর তা চোখের অঞ্চলে জল হয়ে দেখা দিচ্ছে। কোলের উপর রাখা প্যাকেট থেকে আদি নুপুর আর কানের দুল বের করলো। নিঃশব্দে রাত্রির পা দুইখানা একে একে নুপুর পরিয়ে দিল। দুল পরানো যখন শেষ হলো তখন দুই হাতে অতি যত্নে রাত্রির মুখ আগলে তার কপালে গাঢ় প্রেম এঁকে দিল। রাত্রি হতভম্ব হলো, কিন্তু আরও বেশি অবাক হলো যখন আদি তার কপালে নিজের কপাল ঠেকিয়ে কেঁদে উঠল। বলল, রাত্রি, আমাকে একটু ভালোবাসবে? একদম একটু। আমার মতো খারাপ ছেলের কপালে বিধাতা কেন জানি ভালোবাসা লিখে রাখেনি। তুমি বাসবে? তুমি আমাকে। আদি কাঁদছে, ফুপিয়ে কাঁদছে। এর আগে রাত্রি কখনো আদিকে এমন করে কাঁদতে দেখেনি। আদি কাঁদত, তবে সামান্য জল এলেই হাতের উল্টো পিঠে মুছে ঠিক হয়ে যেত। কিন্তু আজ এমন বুক ফাটা কান্নায় কেন ভেঙে পড়েছে আদি? এসব চিন্তায় ব্যস্ত হলো রাত্রি। সে কি করবে আর বলবে তা চিন্তা করার মাঝে আদি বসা থেকে উঠে অন্য রুমে চলে গেল। তার চলে যাওয়ার পথে তাকিয়ে রাত্রি নির্জীব হয়ে বসে রইল। আকাশে এক ফালি চাঁদ। আকাশ আজ জ্যোৎস্নায় স্নান করছে অবিরত। মস্ত আকাশের স্নিগ্ধতা পৌঁছে গেছে বসার ঘরে, যে ঘরে ঘুমে আচ্ছন্ন হয়ে সোফায় পড়ে আছে রাত্রি। হঠাৎ রাত্রের ঘুম ভেঙে গেল। চোখ খুলে নিজের অস্তিত্ব নিয়ে সামান্য দ্বিধান্বিত হলো, কিন্তু হঠাৎ ডান পায়ের পাতায় কিসের জন্য নাড়াচাড়া অনুভব করলো। ভয় পেয়ে আচমকা সোজা হয়ে বসলো। সম্মুখে আদিকে দেখতে পেয়ে ঘুম জড়ানো গলায় বলল, আদি তুমি? আদি মেঝেতে বসে রাত্রির পায়ের উপর নিয়ে খেলছে, যেন এই খেলায় সে দারুণভাবে মত্ত হয়ে আছে। চোখ জোড়া তার রাত্রির পায়ে আবদ্ধ। সমস্ত মুখে ছেয়ে আছে অপরিসীম ক্লান্তি, তবে মুখে কোথাও রাগের ছায়াও নেই। অবশেষে তোমার কণ্ঠ শুনতে পেলাম। আজ সারা দিনে আমার সাথে একটা কথাও বলনি। আপত্তি নেই, যাকে ঘৃণা করো তার সাথে কথা বলতে তো সমস্যা হতেই পারে, তাই না? এই বলে আদি তাকালো রাত্রির দিকে। চোখে চোখ পড়তেই রাত্রি তৎক্ষণাৎ নিজের চোখ সরিয়ে নিল। মুহূর্তেই তার মুখে যেন অভিমানের 7 রং খেলা করে গেল।
রাত্রির এমন মুখ দেখে আদি অন্য হাসি হেসে বলল, চোখে ঘুম নেই আমার, বোধহয় তোমার ছবি অঙ্কিত আছে বলে। 2 চোখ বুজে দিলে তাই ঘুম নয়। শয়নে স্বপনে তুমি আসো ক্ষণে ক্ষণে। শ্রেয়সী, তুমি কি তবে আমার চোখের ঘুম কেড়ে নিলে? বুকের ভেতরে জ্বালা ঢেলে দিলে? কেন করলে এমন শ্রেয়সী? তুমি কি জানো না ঘুমহীন মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারে না? এমন এমন সুপরিকল্পিত হত্যা কেন করতে চাইছো শ্রেয়সী? আমি তোমাকে প্রেম নিবেদন করেছিলাম, শুনিয়েছিলাম বুক পকেটে জমা একগুচ্ছ প্রেমের প্রলাপ, কিন্তু তুমি হেসে উড়িয়ে দিলে, আমায় খুব যত্ন করে আঘাত দিলে। কেন করলে এমন শ্রেয়সী? শ্রেয়সী, তুমি কি আমার চোখের ঘুম হবে? তুমি ঘুম হলে আমি যে বেঁচে যেতাম। নির্ঘুম রাত্রি যে পার করা বড্ড পোড়ায় এই পাষাণ প্রাণ। শহরে কি আমার চোখে এক রাত্রির ঘুম? খুব মনোযোগ দিয়ে শুনল রাত্রি। নিজের অজান্তে অবাকও হলো, কিন্তু হঠাৎ যখন নিজের পায়ে আদির টুকরো টুকরো স্পর্শ টের পেল, তখন আচম্বিতে রাগ এসে তার মনে উঠে দিল। উঠে দাঁড়িয়ে এখান থেকে অন্য রুমে যেতে চাইল রাত্রি, কিন্তু তার আগেই আদির বাহুডোরে বন্দি হলো। রাত্রি সামান্য চিৎকার করে জানান দিল তার হাতে সে ব্যথা পেয়েছে, কারণ আদির বুকে আশ্রে পড়ার মুহূর্তে কাছের চুরিতে ভাঙনের সৃষ্টি হয়েছে। কিন্তু ব্যথায় কাতর কণ্ঠে নিঃসৃত হলো যে চিৎকার, তা যেন আদি শুনতে পেল না। আর আগত স্বরে বলল, আমাকে কি ভাবো তুমি? হিস হিসিয়ে জানতে চাইল আদি। রাত্রির শক্ত চোয়ালে জবাব দিল। কিছুই ভাবি না। কান্নায় ধরে আসা গলায় যখন রাত্রি এমন শক্ত চোয়ালে জবাব দিল, তখন আদির মনে হিংস্রতার আলো জ্বলে উঠল। সে আগের চেয়ে বেশি উত্তেজিত হয়ে বলল, তুমি আমাকে নরপিশাচ ভাবো রাত্রি? এমন চিন্তা কেমন করে করলে তুমি? তোমাকে একদিনের জন্য গার্লফ্রেন্ড হিসেবে চাওয়া, ভালোবাসতে চাওয়ার মানে কি আমি তোমায় ভক্ষণ করতাম? আমাকে আমাকে যেতে দাও, আমার হাত জ্বলছে। জুলুক তোমার হাত। আদি চিৎকার করে উঠল। নিস্তব্ধ রাতে ফাঁকা বাড়িতে আদির কণ্ঠ ভীষণ ভয়ঙ্কর শোনালো। রাত্রি ভয়ে কাঁপছে, কিন্তু কি করবে এখন সে? তোমারে কইছি আমার লাইগা একদিনের প্রেমিকা হইতে। আরে তোমারে নিয়া যদি আমার অন্য চিন্তা থাকতো, তাইলে 1.5 বছর আগেই আমি উল্টাপাল্টা কিছু করতে পারতাম। তোমাকে বাড়িতে সেই দিন কেউ আসিল না। সন্ধ্যার পরে আমি তোমার ঘরে ঢুকছিলাম, তুমি ঘুমাইছিলা। আমার অন্য ফন্দি থাকলে একলা ঘরে তোমার গায়ে কাঁথা টাই না আমি চইলা যাইতাম না। আমি তোমারে একলা এত দূরে একটা বাড়ি আনছি বইলা তুমি আমার এইটুকু বিশ্বাস করতে পারলা না? আমি তোমাকে অবিশ্বাস। ভয় আর কান্নায় রাত্রির কথাগুলো বারবার গলায় আটকে যাচ্ছে। এদিকে আদিও তাকে থামিয়ে দিচ্ছে। কথা কইও না তুমি, তোমার উষ্টা মার্কা কোনো কথা আমি শুনতে চাই না। আমারে যদি অবিশ্বাস না করতা, তাইলে তোমার বান্ধবীরে দিয়া বিষ আনাইছো কে? কোন কারণে আজকে তুমি তোমার লগে বিষ লইয়া আইছো? রাত্রি চুপ করে আছে। হ্যাঁ, সে এখানে আসার আগে বিষের ব্যবস্থা করে এসেছে। ভেবেছে আদি যদি মস্তিষ্ক বিকিয়ে কোনো কাজ করে, তবে আব্বা আম্মার সামনে না দাঁড়িয়ে বিষ গলধকরণ করবে। কিন্তু এটা যে আদি টের পেয়ে যাবে তা রাত্রি ঘুণাক্ষরেও ভাবেনি। আদি অবিশ্বাসের সুরে বলল, আমারে ঘৃণা করো এটা আমি মাইনা নিতাম, কিন্তু এমন চিন্তা কেমনে করলা তুমি? বুসরা তো তোমারে সব কইছে, তাও তুমি এমন চিন্তা করতে পারলে? রাত্রি শুরু থেকেই আদির টি শার্ট দুহাতে খামচে দাঁড়িয়েছিল, কিন্তু এখন একের পর এক আদির বলা কথাগুলো শুনে রাত্রির হাতের মুঠো থেকে টি শার্ট খসে যাচ্ছে। এতক্ষণ আদির বুকের ভেতরটার যে ছন্দপাত রাত্রি ডান হাতে অনুভব করছিল, তা ক্রমশ দূরত্বে চলে যাচ্ছে বলে রাত্রির অজানা কষ্ট হচ্ছে। রাত্রির ইচ্ছে করছে আদিকে চিৎকার করে বলতে, আমি তোমাকে নরপিশাচ ভাবিনি আদি। তোমার মন বড় বেশি ভালো, কিন্তু নেশা করলে তুমি যা বলো তা আমি সহ্য করতে পারি না। এই নোংরা কথাগুলো যদি তোমারই অজান্তে তোমার সাথে ঘটে যায়, তাহলে আমার যে মরণ ছাড়া গতি হবে না। আমি তোমাকে দোষ দিতে পারি না, অথচ এসব সৃষ্টিকারী তুমি নিশ্চয়ই নির্দোষী হবে না।